সেনানিবাসের ফটকে সেনাবাহিনীর সদস্যদের গালিগালাজ করছেন, হুমকি দিচ্ছেন এবং বলছেন এই সেনাবাহিনী তারেকের পা চাটা সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী কোন পর্যায়ে গেলে আজকে এরকম বিষয় সবাই মিলে দেখতে হয়। বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করবো। আমাদের দুজন প্রিয় আলোচক, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী এবং প্রফেসর ওমর সেলিম শেখ, আমরা তাদের সাথে যাব। আগে সেলিম ভাই, এই যে এই ভাইরাল ভিডিওটা আপনার মনে কি প্রতিক্রিয়া হলো? আমিরের জামাতের দল কিন্তু এটা ভাইরাল ভিডিওটা বোঝাচ্ছে যে প্রকৃতপক্ষে তারেককে তারা চিত্রিত করছে একজন আসামি হিসাবে এবং তাকে ভয় দেখাচ্ছে যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার যে কেসটা আছে 2007 সাল থেকে, যেটা মুচলেখা দিয়ে যে সে ইয়েতে গেছে, ইংল্যান্ডে চলে গেছিল, সেই কেসটাকে মানে রিঅ্যাক্টিভেট করবে এবং তাকে জেলে ঢুকাবার প্ল্যান করছে। এবং এটাও সবাই জানে এবং সবাই এটা বলে বেড়াচ্ছে যে তারেক প্রথম দিকে না ভোট বা হ্যাঁ ভোট কিছু বলেনি, তারপরে না ভোটের দিকে তার এমপিরা বলছিলেন, হঠাৎ করে সে বলতে আরম্ভ করলো হ্যাঁ ভোট, কারণ তাকে গণভবন যমুনাতে ডেকে পাঠানো হয়েছিল, পাঠিয়ে তাকে বলা হয়েছে যে তুমি হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করো, নাহলে তোমার প্রধানমন্ত্রিত্ব পাবে না তুমি। যে প্রোটোকল পাচ্ছে, এই তার প্রোটোকল যেটা সে পাচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাক্তন প্রেসিডেন্টের সন্তান হিসাবে যেটা পাওয়ার কথা, যেটা কনস্টিটিউশনেও আছে, শেখ হাসিনা করে গেছিলেন, সেটা সেই অনুপাতে যে সে প্রোটোকলটা পাচ্ছে একজন প্রাক্তন প্রেসিডেন্ট পুত্র হিসাবে বা প্রাক্তন প্রাইম মিনিস্টারের পুত্র হিসাবে, সেই প্রোটোকলটা নিয়ে জামাত অনেক রকম ঝামেলা করেছে এই ইউনূস জঙ্গি সরকারের সাথে। ইউনূসকে বলা হয়েছে কেন অন্য নেতারা এই একই প্রোটোকল পাবে না, কিন্তু তাকে বিএনপির নেতা হিসেবে তাকে প্রোটোকল দেওয়া হয়নি, কিন্তু তাকে প্রোটোকল দেওয়া হয়েছে একজন প্রাক্তন প্রেসিডেন্ট বা প্রাক্তন প্রাইম মিনিস্টারের পুত্র হিসাবে। এটা সবাইকে মনে রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে সেনানিবাসের সামনে ঢাকা 17 কনস্টিটিউয়েন্সিতে যে ভিডিওটা আজকে দেখা যাচ্ছে, যে তারা বলছে যে তারেক আর্মির পা এটা হয়ে গেছে, কিন্তু আর্মির তো কোনো রিয়াকশন নাই। আইএসপিআর থেকে এইসব তো প্রোটেস্ট করা উচিত। আইএসপিআর কি করছে? কারণ আর্মির মধ্যে যদিও আমরা জানি, মানে আনঅফিসিয়ালি আমরা জানি আর্মি ব্যাকড বাই দি জামাত, কারণ আর্মিকে তারা উস্কাতে চেষ্টা করতেছে বিএনপির এগেনস্টে। বিএনপিকে যদি আমি মধ্যপন্থী একটা রাজনৈতিক দল হিসেবে ধরি, যেহেতু অন্য কোনো আমাদের দলটা নাই এখন, এবং আমরা একমাত্র বিএনপি একমাত্র দেখতেছি যেটা আছে, আর জাতীয় পার্টি, কিন্তু জাতীয় পার্টির তো খুব উইক। তো এই যে পাঁচাটা বললো তারা, যে এই বয়ানটার মধ্যে বুঝাই যাচ্ছে যে জামাত নির্বাচনে খুব বেশি সুবিধা করতে পারবে না, সেটা বোধহয় বুঝতে পারতেছে। যেটা আমি গতকালকে এবং আরো একটা টক শোতে বলেছি, এটা দেখা যাবে জামাত, আমি তো বলি বিএনপি উইথড্র করবে, এখন মনে হচ্ছে জামাতই উইথড্র করে ফেলবে ইলেকশন থেকে, যদি তারা বুঝতে পারে যে তাদের সাজানো নির্বাচনটা তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ যদিও গতকালকে জয়ের যে ভিডিওটা, সেখানে সে বলেছে বিএনপি পাবে 150টা সিট। তার প্রেডিকশনটা কিভাবে সে করলো আমি জানি না। আমি এক জায়গায় প্রশ্ন করলাম যে প্রেডিকশনটা কিভাবে হলো, 120 থেকে 130টা পাবে জামাত। যদি এই ফর্মুলাতে তারা আগায়, তাহলে জামাত স্পষ্ট দেখতে পাচ্ছে যে সিম্পল মেজরিটি নিয়ে তারেক চলে যাবে পার্লামেন্টে, সংসদে তারেক তার এস্টাবলিশ করে ফেলতেছে। সেই জন্যই তারা ভোটের আজ কয়দিন বাকি আছে, আজকে হচ্ছে 2 তারিখ, তাই না? 3 তারিখ, আচ্ছা 3 তারিখ, আর মাত্র 9 দিন, 9 দিন ওর 8 দিন বাকি আছে। 9 দিনের দিন তো ভোটই হবে, যদি হয়। আমার মতে তো হওয়ার কথা না, লাস্ট মিনিটও চেঞ্জ হতে পারে। কারণ এটা আর একটা ইকুয়েশন, যদি আপনারা দেখেন, দর্শক বৃন্দরা যারা আমাদেরকে দেখছেন আজকে, আপনারা ভালো করে চিন্তা করে দেখেন, ভাবেন যে 6 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরকে ডেকে পাঠানো হয়েছে ওয়াশিংটনে। একই সময়ে ভারতীয় ফরেন মিনিস্টার জয়শঙ্কর
ওয়াশিংটনে যাচ্ছেন, যদিও ভারতেরটা স্পষ্ট করে দিয়েছে তারা যাতে শুল্ক নিয়ে আলাপ করতে, কাজে তাদের শুল্কটা কমে এসছে 18%, বা বাংলাদেশের চাইতে এখনো 2% কম, কিন্তু তারা 50% থেকে 18% নামিয়ে নিয়ে এসছে, কারণ তারা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে ইউরোপের সাথে। সেটা দেখেই ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন আর বাধ্য হয়েছে ভারতের শুনবো, কিন্তু ওই একটা শেষ কথা বলে নি, জামাত ভীত হয়ে এখন আবল তাবল বকতেছে। তার প্রমাণ তো পেয়েছি নারীদেরকে নিয়ে সে বক্তব্য দেওয়ার পরে, যে এখন তাদেরকে বলছে আর্মির কে তারা উস্কাতে চেষ্টা করছে। ওকে রাজাক ভাই, এই যে নারীকে নিয়ে যে বক্তব্যে জামাত সমস্যায় পড়েছে, এটাকে কি আড়াল করার জন্য এই কথা, আরেকটা ইস্যু হচ্ছে অলিকে বলতেছে স্বাধীনতার ঘোষক। মানে আপনি কি বলবেন আর এইসব সার্কাস। আমি এই যে জামাতের ওই আমিরের যে কথাটা, যে পেশাজীবী নারী প্রতিটার সমান নাকি, এই কথাটা কিন্তু আমি আজকে মাত্র গতকালকে গ্রামে ছিলাম, গ্রাম থেকে আজকে আসছি, এই বিষয়টা শুধু গ্রামে পৌঁছে গেছে এবং গ্রামের মেয়েরা আপনার বিক্ষুব্ধ। আমি কয়েকজনের সাথে কথা বলছি, সবাই কিন্তু জানে এটা এখন ইয়ার যুগ তো, আপনার এই মিডিয়ার যুগ তো, সুতরাং এটা মানে ইয়ার মতো ছড়াইয়ে পড়ে। আর যে আর্মির সাথে আর্মির কথা বললেন আপনারা, আর্মির পোলাপাইনে কি মানে তারপরে তারা কি ইয়া দিছে, তারা উপাধি দিছে, চৌকিদারের উপাধি দিল। এই হাসনাত আব্দুল্লাহ আর্মিকে মানে ওয়াকারকে কি ভাষায় কথা বলছিল, ওয়াকারের কোনো রিয়েকশন ছিল? তারপরে ওই যে ফুহাদ, যেটা এবি পার্টির ফুহাদ, মানে ফুয়াদ তাকে কিভাবে মানে কথা বলছিল। তো আর্মি তো এখন হয় কি, এটা আর্মি এটা অর্জন করছে, আর্মি তার বিভিন্ন কাজে, আর্মি তার যখন কি কাজের বাহিরে চলে যায় তখন সে এটা অর্জন করছে। আজকে একটা দেশে যখন, এখানে তো আর্মি শাসন চলতেছে না, এখানে তো তারা বলতেছে সিভিল শাসন। তো আর্মির যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা যে মাঠে আছে, আজকে 18 মাস কি থাকা লাগে? 18 মাস কোনো সময় আর্মি এভাবে মাঠে ছিল? আর একটা যদি পেশাদার বাহিনী যদি এভাবে মাঠে থাকে, তখন তাদের সম্পর্কে এই কথাগুলা স্বাভাবিক আসবে। যেই এমপি প্রার্থীর কথা বললেন জামাতের, কয়েকদিন আগে আরেকটা ভিডিও আপনার সেটা ভাইরাল হয়েছে, সেটা পাওয়ার থাকলে তো আজকে এমপি ক্যান্ডিডেট যিনি, ওনাকে তো ওইখানেই ধরতে তারা। হ্যাঁ না, উনি সেখানে, আমি যেটুকু জানি, ওনার লোক, ওনার ওখানে মানে লাইসেন্স ধরা আর ইয়া সহ আর্মস সহ তারা ঢুকতে চেষ্টা করছে সেখানে। আর আর্মসটা লাইসেন্স ছিল, কিন্তু আর্মস তখন গানম্যান নিয়ে ঢুকতে গেছে, তখনই মানে এরা আপনার মানে সৈনিকেরা সেটা বাধা দিছে যে ক্যান্টনমেন্টের ভিতরে লাইসেন্স হোক যে কোনো আরস নিয়ে ঢুকা যাবে না। এই ভদ্রলোকই কয়েকদিন আগে ওনার একটা ভিডিও ভাইরাল হলো, গাড়ি মানে উনি গাড়িতে বসা, ওনার কর্মীরা সামনে আসছে, তখন বলতেছে কি অবস্থাগুলো, যে আমরা ঢাকা শহরে ওদেরকে একটাও দিব না, সব আমাদের, সব আমরা নিয়ে নিব। মানে উনি বোধহয় ওই যে আমার সেলিম ভাই বা আপনারা যেটা বললেন, ওনার এখন মাঠের যে অবস্থা, এটা বোধহয় ওনারা আঁচ করতে পারছেন আর কি। ড্যামেজ কন্ট্রোল করতে চেষ্টা করতেছে, ড্যামেজটাকে আরো পোক্ত করতেছে আর কি। কারণ হচ্ছে এই যে তাদের অস্থিরতাটা আর কি। আবার কর্নেল অলিকে বলে স্বাধীনতার ঘোষক, তো এটা তো ওনাদের একটু মানে অস্থিরতা বলবো না, একটা পাগলামি ভাব চলে আসছে আর কি। বক্তব্যটা রিভোল্ট হচ্ছে বিদ্রোহ করা, ঘোষণা দেওয়া। হ্যাঁ, বিদ্রোহ তো ওই সময় সবাই করছে। বিদ্রোহ তো প্রথমে তো করছে আমাদের ইপিআর, আমাদের রফিক ভাই এরা নাকি, এই রফিক ভাই এরা করছে। জিয়াউর রহমান তো পরে বাধ্য হইয়া আসছে, এবং জিয়াউর রহমানকে যেভাবে বলা হয়েছিল সেভাবে সে আসে নাই। সে মানে আপনার কর্নেল অলি, তারপরে আপনার ওনার নাম কি, শমসের মবিন চৌধুরী, এরা যারা ছিল, আরো শামসুজ্জামান, এরা সবাই কিন্তু 30 তারিখ পর্যন্ত সেখানে প্রতিরোধ যুদ্ধে ছিল, রফিক সাহেব সহ। তারপরে তারা ইয়ে থেকে, শ্রীরং থেকে রিট্রিট করছে। কিন্তু জিয়া
প্রথম দিনই সে সোজা সে ওই কালুরঘাটের এখানে পাশে একটা স্কুলে চলে গেছে। স্কুলে তখন এরা ওই আপনার বেলাল চৌধুরী এরা আইসা তাকে নিয়ে গেল, সেখানে নিয়ে যাইয়া তারপরে সেটা আছে সে ওখানে পড়লো। ওখানে হান্নান সাহেব ছিলেন। হান্নান সাহেব তো আগে, হান্নান সাহেব তো 26 তারিখে ঘোষণা করছে। হান্নান ভাই 26 তারিখে ঘোষণা করছেন, সেটা আমরা সরাসরি শুনছি সেটা। না, প্রথমে তো সে নিজের নাম দিয়ে করার পর তার পরবর্তীতে অন বিহাফ অফ বঙ্গবন্ধু বলতে বাধ্য হলো সে। যাই হোক সেটা বলছি আর কি। যাই হোক, না আমি সেটা বলছি না। তো এখন আবার মানে এই যে ওনাদের মাথার মধ্যে যে সমস্যা হয়ে গেছে, এই জন্য আবার অলিকে ওনার সামনে নিয়ে আসতেছে। তো এখন সামনে এবং আমি গ্রামের দিকেও দেখলাম মানে শফিক সাহেবের এটা খুবই খুবই এফেক্ট করছে এটা মাঠে। তবে এখানে দেখবেন যে এক সাংবাদিকের আজকে দেখলাম আপনার উনি মানে টক শো আর ইয়া করে ইউটিউবার, এই ভদ্রলোক মানে একটু প্রবীণই মনে হয়, একটু মানে সিনিয়রই। এই ভদ্রলোক বলতেছে যে মানে শফিকের ডিফেন্ড করে বলতেছে যে এটা শফিকের এপিএস টেপিএস কে আছে কেউ করছে, হয়তো এটা শফিকের হয়তো এরকম ব্লান্ডার করবে না। আরে বাবা, ওদের মাথার ভিতরে হইলো পোকা নাকি, ওই পোকাটা বাইরে হয়ে গেছে। এটা বাইরে হওয়ার পরে না বুঝছে যে এটা তাদের জন্য এটা খুব ক্ষতিকর। তো যাই হোক, এখন মানে আর্মি যেটা আছে, আর্মি যেটা প্রাপ্য এটা সে পাচ্ছে, আরো পাবে সে। তার এই পাওনাটা শোধ করতে হবে। এই মানুষের বিরুদ্ধে সে দাঁড়াইয়া বারে তারা দাঁড়াইয়া যে কাজগুলো তারা করতেছে, আর্মি আজকে আমাদের সমাজে দেয়ার মানে তাদের এই কাজগুলা এক্সপোজড, এটা সবাই জানে এবং হ্যাট্রেড, তাদের একটা ঘৃণার মধ্যে তারা পড়ে গেছে। মানে সাধারণ মানুষও তাদের কিন্তু আজকে দেখছেন না রাস্তাঘাটে খুব সাধারণ মানুষও তাদের গালিগালাজ করে। তারপরে দিয়ে ওই আপনার ইয়ার সময় দেখলেন যখন 32 4th টাইম ভাঙতে গেল, তখন দেখলাম যে ওদের 32-এর জন্য খুবই দরদ হয়ে গেল। আপনার ইয়াকে মানে ওই মবকে তারা ইয়া করলো, মানে আপনার সেটা একটা অভিনয়। তখন দেখছেন না কিছু কিছু ছাত্র শিবিরের পোলাপান ওদেরকে কিভাবে কথা বলছে যে তোরা আমাদের মানে টাকায় তোদেরকে বেতন দেওয়া হয়, তোরা আমার কথা শুনবি না, কার কথা শুনবি? তো এই যে মানে ওদেরকে এই গালিগুলা ওদের প্রাপ্য ছিল, আরো ওরা অপমান হবে। আর তারপরে আমার মনে হয় একটা পরিশুদ্ধ একটা পেশাদার সেনাবাহিনী আমরা সামনের দিকে পাবো। তো জামাতের যে এখন যে পাগলামি ভাব, এটা কিন্তু ওই যে আপনার শেরভাই যে গতকালকে বলছিলেন, শেষ পর্যন্ত সেটাকে এমন কিছু ঘটে যায় কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার আছে। এবং আগামীকাল শুনলাম আওয়ামী লীগের 9 জন নেতা নাকি আপনার দিল্লিতে শেখ হাসিনার সাথে বৈঠক করবেন, সেখান থেকে হয়তো একটা প্রোগ্রাম আসবে। আর আমাদের সজীব ওয়াদের জয় তো দেখলাম ইয়াতে আপনার ভিডিওতে বলতেছে সবাইকে নির্বাচনে না যাওয়ার জন্য বলতেছে। এই হলো সবকিছু মিলাইয়া দেখা যাক কি হয়। আমরা এখনো আসলে নির্বাচনের মাঠ, আমি তো ঘুরে আসছি, তো দেখি মানুষের বাড়িতে লিফলেট দিয়ে আসতেছে, এর বেশি কোনো চেতনা আমি দেখলাম না। কোন বিএনপির অবস্থা কি দেখলেন আপনার গ্রামে? আপনি আমার যে আসন সেখানে হইলো জয়নুল আবদিন ফারুক হইলো ক্যান্ডিডেট। তার কি অবস্থা? তার অবস্থা হচ্ছে যে ওনার বিরুদ্ধে ওনার পার্টির একজন দাঁড়াইছে, মানে কাজী মফিজ নামে এক ভদ্রলোক। ওনার বিএনপির বেশিরভাগ লোক ওর পক্ষে কাজ করতেছে আর কি। মানে ফারুক সাহেব জানি না, হয়তো মানে কেন্দ্র দখল করে জিততেও পারে, বাট ইট ইজ চ্যালেঞ্জিং ফর হিম। জামাতের কি অবস্থা ওখানে আপনার মনে হয়? জামাত ওখানে কিছু নাই। জামাত ওখানে নাই। ওখানে ওই কাজী মফিজ সাহেব মানে আপনার যদি আপনার কোনো সিল মারামারি না হয়, কাজী মফিজ অনেক ভোটে জিতবে। আর শুনেন, এই যে বিএনপি যে বিদ্রোহী ক্যান্ডিডেটরা আছে, তারা কিন্তু বেশিরভাগ পরবর্তীতে দেখা যাবে তারা বিএনপিতে জয়েন করতেছে। যখন দেখা যাচ্ছে, কারণ বিএনপি ধরেন 148টা সিট পেল বা 145টা সিট পেল, তখন মেজরিটি যদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা জিতে যায়, 15টা সিটে বিদ্রোহীরা এগিয়ে আছে। তো ওরা জিতলে পরবর্তীতে যেটা আমার এটা হবে না, এটা তো ওরা তো বিএনপি ওরা বিএনপি ব্যক্তি হিসাবে আর কি, ওখানে বিএনপি হাঁটতেছে না,
হ্যাঁ ওখানে ওখানে হাঁটতেছে, মানে হয়তো ব্যক্তি, ফারুক হাঁটবে। আচ্ছা ব্যক্তি বা হাঁটতেছে আর কি। হ্যাঁ সেটা এটা 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 আশাব্যঞ্জক। এই জন্য বলবো যদি আচ্ছা সেলিম ভাই, আহ, বললো যে যে সেনাবাহিনী তার প্রাপ্যটা পাচ্ছে, এটাই সেনাবাহিনী প্রাপ্য ছিল। কি সেনাবাহিনী কি পাচ্ছে? সরি মিস করে গেলাম এই আমি। যে সেনাবাহিনী হ্যাঁ আজকে যে আচরণটা পাচ্ছে, হ্যাঁ সেনাবাহিনী কোনো ওকে, বুঝে ভূমিকা গেছি, পাচ্ছে না। আমি বুঝতে এটাই- পেরেছি। কারণ সেনাবাহিনীর এই যে আচরণটা পাচ্ছে, এটা সেনাবাহিনীর নিজস্ব দোষে পাচ্ছে, যেটা রাজাক ভাই অলরেডি কিছুটা উল্লেখ করেছেন। আমি এটা বলতে চাই, আহ মানে দেশের জননেত্রী ফুয়াদ যে কথাগুলো বলছিল, দেশের ফুয়াদ ফুয়াদ যে কথাগুলো বলছিল, হাসান আব্দুল্লাহ যে কথা বলছিল, তখন কোনো মিছিল রিয়াকশন হয়েছে। করেনি। হাসনাত না ওয়াকার মিছিল কারণ হয়েছে। কারণ ওয়াকার ব্যক্তিগতভাবে অ্যাজ এ পার্সন, সে মানে তার দুর্বলতা আছে এমন বেশি জামাতের প্রতি, বা ইসলামিক হওয়া ভালো কিন্তু টু মাচ ইসলামিক সে, এবং যে ডিসিপ্লিন, একটা আর্মির একটা ডিসিপ্লিন আছে সেটাও সে ভুলে গেছে। কারণ সে জামাত এত বেশি তার তার ঝুলিতে আছে, সে জামাতকে ঝুলিতে বাইর করতে পারতেছে না। কারণ সে যেভাবে জামাতকে লালন পালন করছে, সেই সাপ তাকে কামড়াচ্ছে এখন, এই ছবল দিচ্ছে আর ছড়ে যাচ্ছে। কারণ যে ফুয়াদ, হাসনাত বা পাটোয়ারি বা আর একটা আছে হান্নান মাসুদ, এরা কি করে সাহস পায়? হাদি তো মরে গেছে, এরা কি করে সাহস পায় একটা দেশের একটা আর্ম ফোর্সকে এইভাবে থ্রেট করতে? তারা যে থ্রেটটা করতেছে, থ্রেটটাকে এরা লুজলি নিচ্ছে, কারণ আচ্ছা ঠিক আছে ছেলে পেলে বা বড় হলে ঠিক হয়ে যাবে। এটা তো ঠিক না, কারণ এটার জন্য দায় কিন্তু ওয়াকার। আমি একটা কথা বলি এখানে এই প্রসঙ্গে, যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জঙ্গিদের কন্ট্রোল করছিল, এবং উনি এমনও বলেছিলেন যে আমার পার্টির লোকরা হয়তো হেল্প করবে এটার ব্যাপারে কন্ট্রোল করে, তখন ওয়াকার বলেছিল আপনি আমাদের উপরে ছেড়ে দেন, আর্মি ইজ এনাফ টু কন্ট্রোল দ্যাট। এ এমনই কন্ট্রোল করেছে যে আজ জঙ্গিদেরকে সে হিজবুত তাহরির জঙ্গিদের ছেড়ে দিয়েছে। একটা ভিডিও দেখলাম, ওখানে একটা হেজাব পরা, শালীনতা ড্রেস, খুব আদা বোরকা পরা অনেক মহিলা দাঁড়িয়েছে, জয় বাংলা বলতেছে। কোন হিজবুত তাহরির এক লোক, ইসলাম আমিনুল ইসলাম কি নাম জানো, সে গিয়ে বলতেছে জয় বাংলা বলছো, ছিঁড়ে টিড়ে ফেলে মহিলাদেরকে ধাক্কা টাক্কা দিয়ে ভাগিয়ে দিয়েছে। তার মানে ওই পাশে কিন্তু আর্মি দাঁড়িয়েছিল, আর্মি কিছুই বলছে না। ওই ভিডিওটা যদি সুযোগ পায় দেখেন রাজাক ভাই। দেখছি আমি, হ্যাঁ এটা আজকে ওটা ওই রিলটা আমি দেখে একটু থ হয়ে গেলাম। পাশে কিন্তু আর্মি দাঁড়িয়ে আছে, পুলিশও দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না তাকে। তার মানে পরোক্ষভাবে বা প্রত্যক্ষ ভাবেও হতে পারে আর্মি, তো আমরা বলছি এবং অনেকেই বলছে আর্মি সম্পূর্ণ জামাতাইজড হয়ে গেছে, মানে জামাত দ্বারা আবরিত, এবং এমন ভাবে আবরিত হয়েছে যে এই যে সিনিয়র অফিসাররা, তাদের বুকের পাটা নাই যে প্রোটেস্ট করতে। কেন নাই? এটা তো তারা কন্ট্রোল করতেছে সবকিছু, তারপরেও তাদের পাটা নাই। এবং এই জামাতের যেটা কাজ এখন, যেটা করতে চাচ্ছে, অলিকে দিয়ে বলাচ্ছে বা যাকে দিয়ে বলাচ্ছে স্বাধীনতার ঘোষক, তারা তারা স্বাধীনতা বিভিন্ন রোল করে, তারা এই শফিকুর রহমানের মানে যে ব্লান্ডারটা করেছে নারীদেরকে নিয়ে, সেই ব্লান্ডারটাকে ড্যামেজ কন্ট্রোল করতে চাচ্ছে, এটাই আমি বলবো। আর আজকে এই যে জামাত লিডার, এ কিন্তু এর আগেও বলেছে, যেটা রাতে ভাই বললেন, আমিও বলি, যে তারা বলেছে ঢাকাতে কোনো সিট বিএনপি কে দিবে না। তারা একদম স্পষ্ট, তারা ধরে নিয়েছে তারা জিতে যাবে। মির্জা আব্বাস একটা বক্তব্য দিয়েছে, আমার ভালো লেগেছে। আমি যদি তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না করি সেটা আমার ব্যাপার, কিন্তু অ্যাজ এ পলিটিশিয়ান, আমি নিজে যদি রাজনীতিবিদ হয়ে থাকি, তার পলিটিশিয়ান তাকে আমি রেসপেক্ট এই জন্য দিতেছি। সে একটা বলেছে যারা জীবনে একটা ভোটও পায়নি, ওয়ার্ড কাউন্সিল মেম্বার হওয়ারও যোগ্যতা নাই, তারা নিশ্চিতভাবে বলতেছে তারা জিতবে। তার মানে কি? এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হবে? এটা ইলেকশন হচ্ছে না সিলেকশন হচ্ছে। এই কথাটা কিন্তু মির্জা আব্বাস স্পষ্টভাবে বলেছে এবং সত্য কথা বলেছে, যেটা হচ্ছে। আর এই যে মিস্টার খালিদ রিয়াজ সুদূর শিকাগো থেকে গিয়ে ওখানে বসে সে ডিকটেশন দিতেছে, আর আপনারা বুঝেন না 12টা ইলেকশন যেভাবে হয়েছে, 13তম ইলেকশন সেটা একই রকম না। এই বক্তব্য কিন্তু আলী রিয়াজ দিচ্ছে বারে বারে, এটা বারে বারে বাঁচতেছে। এবং টিভিতেও বোঝাচ্ছে, তারা বিভিন্ন টিভি স্টেশনও তারা দেখাচ্ছে যে ইলেকশনটা 13তম ইলেকশনটা বিভিন্ন ভাবে ভিন্ন ভাবে হচ্ছে। যারা আপনারা 12টা করেছে, যদি আপনারা চিন্তা করেন ওইভাবে ইলেকশন হবে তো হবে না, কারণ সে তো বলেই দিয়েছে 180 দিন আপনারা কোনো সরকার গঠন করতে পারবেন না, যে জিতুক
সরকার গঠন করতে পারবে না, তারা পাওয়ার পাবে না, পাওয়ার তাদের হাতেই থাকবে। তার মানে এই অনির্বাচিত সরকার যে 12 তারিখের পরে যদি নির্বাচন হয়, যেটা তো আমি এখনো দেখতে পাচ্ছি না, 8 তারিখে বলতে পারবো কি হচ্ছে, তো বা 9 তারিখ সকালের সম্ভব টক শোতে বলতে পারবো যে আদৌ নির্বাচনটা হচ্ছে কিনা। কিন্তু যদি নির্বাচনটা হয় যেন তেন ভাবে, আজকে হচ্ছে 3 তারিখ, আমি এই তারিখে বলতে যদি হয়, যদি হয় তাহলে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। যদি বিএনপি 150 বা 152-53 সিটটা পায়, যদি 160টার মতো অ্যাবসলিউট মেজরিটি, তার পরবর্তীতে কি হবে এটা কিন্তু বিএনপি বলছে না। বিএনপি সবই মেনে নিচ্ছে, কিন্তু তাদের ভিতরে কি প্ল্যান আছে এখন পর্যন্ত জানা যায়নি, সত্য কথা বলতে গেলে। অ্যাটলিস্ট আমি তো জানতে পারিনি, আমার বিভিন্ন সোর্স থেকে আমি চেষ্টা করলাম জানতে, সেটা তো হয়নি। তো এইভাবে আর্মিকে মানে মুখোমুখি করাচ্ছে জনগণের। আর আর্মি তো উঠে যাওয়ার কথা হচ্ছে 28শে ফেব্রুয়ারি, আসল খেলাটা শুরু হবে মার্চে। 28শে ফেব্রুয়ারি এতদিন কোনো আর্মি থাকে না। মঈন ফখরুদ্দিনরাও এতদিন ছিল না, ফখরুদ্দিন সাহেব ছিলেন কিন্তু আর্মি উঠিয়ে নিয়েছিল তারা আগেই।